আজ আমি তোমাদের যে কায়দাতে পথের দাবি গল্পটি পড়াতে চলেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, গোটা ইউটিউব খুঁজলেও এই রকম ক্লাস তুমি দ্বিতীয় আর একটিও পাবে না। আজকের এই ক্লাসে এই যে পথের দাবি উপন্যাস আমার হাতে দেখছো, এখান থেকে বেশ কিছু চমকপ্রদ তথ্য তোমাদের জানাবো। সঙ্গে লাইন ধরে ধরে সম্পূর্ণ পাঠ্য গল্পটা তোমাদের পড়িয়ে দেব। আর আমি এটা পড়ানোর পর আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, তোমার কাছে গল্পটা জলের মতো হয়ে যাবে, তুমি তোমার বন্ধুদের গল্পটা পড়াতে পারবে। এমনকি বাজার চলতি একাধিক বাংলা নোট বইতে কত কি ভুল লেখা আছে এই পাঠ্য গল্প নিয়ে, সেটাও তুমি জেনে নিতে পারবে। তাহলে দশম শ্রেণী তথা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য শুরু করছি পথের দাবি গল্পের আলোচনা। একটা বিষয় শুরুতেই বলি, আমার হাতে দেখতে পাচ্ছ পথের দাবি, মোটা একটা বই। এটা একটা উপন্যাস, মোটা বই। সেই উপন্যাসের নির্বাচিত একটু অংশ, অর্থাৎ অল্প একটু অংশ তোমাদের পাঠ্য বইতে গল্প আকারে দেওয়া হয়েছে। এখন তোমার মনে হতে পারে পথের দাবি তাহলে কি, আমি পরীক্ষার খাতাতে কি লিখব, গল্প নাকি উপন্যাস? উত্তর হলো, যেহেতু আমাদের পাঠ্য বইতে এটি গল্প আকারে দেওয়া, তাই আমরা লিখব পথের দাবি গদ্যাংশ। গদ্যাংশ বললে সেটা গদ্যের অংশ, গল্পও হতে পারে, উপন্যাসের অংশও হতে পারে। এটা লেখাই কিন্তু ভালো। এইবার তোমাদের এই উপন্যাস নিয়ে বেশ কয়েকটা চমকপ্রদ তথ্য জানে। পথের দাবি উপন্যাসটি 1330 বঙ্গাব্দ, মানে বাংলা সাল 1330 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে 1333 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা পর্যন্ত বঙ্গবাণী পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। দেখো, যখন ম্যাগাজিনে এটা পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, তখন কিন্তু ইংরেজ সরকারের এটা নজরে আসেনি। 1330 বঙ্গাব্দ মানে ইংরেজিতে 1923 সাল নাগাদ। এরপর 1926 সালে এই যে উপন্যাসটি, এটা সম্পূর্ণ গ্রন্থাকারে প্রকাশিত হয়, অর্থাৎ একটা গোটা বই হিসেবে প্রকাশ করা হয়। তখন কিন্তু ইংরেজ সরকারের টনক নড়ে। এই বই, এই পথের দাবি উপন্যাস মানুষের মধ্যে একটা প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখে ইংরেজ সরকার বুঝতে পারে এই বই যদি মানুষ বেশি পড়ে ফেলে, তাহলে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ বাড়বে, এতে ইংরেজদের কপালে দুঃখ আছে। তখন রাজদ্রোহের অপরাধে এই বইটিকে নিষিদ্ধ করা হয়, অর্থাৎ এই বই আর ছাপা যাবে না, এমন নির্দেশ দেওয়া হয়। দুঃখ বা মজার বিষয় কি জানো তো, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই উপন্যাস নিষিদ্ধের পক্ষে ছিলেন। তৎকালীন সময় আনন্দবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা ইংরেজ সরকারের সিদ্ধান্ত যে পথের দাবিকে নিষিদ্ধ করা হলো, এর বিরুদ্ধে, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে নিজের মতামত জানালেও রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাস নিষিদ্ধ হওয়ার পক্ষেই নিজের মত জানিয়েছিলেন। এরপর ভারত স্বাধীন হয়, এই বইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, আর আজ এই উপন্যাসের নির্বাচিত অংশ দশম শ্রেণীর পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। পড়বো উপন্যাস, সঙ্গে বলে দেব বাজার চলতি নোটে কি কি ভুল শেখানো হচ্ছে, প্রত্যেকটা শব্দের অর্থ, জটিল বিষয়গুলিও তোমাদের কাছে সহজ করে বোঝাবো। তাহলে ঝটপট ভিডিওটা লাইক করে দাও, তোমার মতামত কমেন্টে লিখে জানাও, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যারা জানতে চাইছো স্যার সাজেশন বই কবে আসবে, তোমাদের জানিয়ে রাখি, বই তৈরির কাজ একদম শেষ পর্যায়ে। বই রেডি হয়ে গেলে 7 দিন আগে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমি লাইন ধরে গল্পটা পড়াবো, তবে গল্প বুঝতে গেলে গল্পের আগের ঘটনা জানাটা প্রয়োজন। একটু বলি, অপূর্ব একজন শিক্ষিত যুবক, বিজ্ঞান বিষয়ে পঠন পাঠন করেছে, কিন্তু একটু সেকেলে, সে মাথায় টিকি রাখে। তার মা এবং সে যথেষ্ট সূচিবাই, অর্থাৎ তারা ব্রাহ্মণ, অন্যের হাতের ছোঁয়া খাবে না, ইত্যাদি ইত্যাদি। একসময় অপূর্ব বর্মা দেশে বোথা কোম্পানিতে ম্যানেজারের চাকরি পায়। মাইনে অনেক, 400 টাকা মাসে দেওয়া হবে, এটা সে সময় অনেক মাইনে। এমনকি বলা হয় 6 মাস পরে মাইনে 600 করে দেওয়া হবে। অপূর্ব যেতে মোটেই রাজি নয়, তার মাও তাকে বর্মাতে পাঠাতে রাজি নয়। বর্মা দেশে রেঙ্গুনে চাকরিটা পেয়েছে, তাদের মতে ওটা একটা ম্লেচ্ছদের দেশ,
ওখানে গেলে ছোঁয়াছুঁয়ি অনাসৃষ্টি হবে, সে ব্রাহ্মণ, কার হাতের তৈরি খাবার খাবে, এই সব ভেবে সে চাকরিতে যাবে না বলে সিদ্ধান্ত নিচ্ছে। এমন সময় অপূর্বের দাদা তাকে বোঝায় যে ঠিক আছে, এটা একটা ভালো মাইনের চাকরি, এই চাকরিতে তুমি যাও, তোমার তো খাওয়া নিয়ে সমস্যা, তুমি রান্নার ঠাকুর এখান থেকে একজন নিয়ে যাও, যে তোমার সঙ্গে থাকবে এবং তোমায় রান্না করে দেবে। অপূর্ব এই সিদ্ধান্তে রাজি হলো। সে পাঁচক ঠাকুর, রান্নার ঠাকুর তেওয়ারিকে নিজের সঙ্গে নিয়ে গেল। রেঙ্গুনে তারা ভাড়া বাড়িতে থাকছে। অপূর্ব যে বাড়িতে ভাড়া থাকে তার উপর তলাতে, বাড়িটা কাঠের কিন্তু উপর তলাতে থাকে একজন খ্রিস্টান সাহেব যার নাম জোসেফ, সঙ্গে তার মেয়ে ভারতী। এদের সঙ্গে অপূর্বর গন্ডগোল বেঁধে যায়। জোসেফ সাহেব আর ভারতী নানাভাবে অপূর্বকে উত্ত্যক্ত করত। একদিন অপূর্বের ঘরে চুরি হয় এবং অপূর্ব আর তার সঙ্গে ওই যে পাঁচক ঠাকুর থাকতো, রান্নার ঠাকুর তেওয়ারি, তারা নিশ্চিত যে ওই খ্রিস্টান মেয়েটাই এইসব চুরি টুরি ঘটিয়েছে, ভারতী এইসব করেছে। অপূর্ব থানায় যাচ্ছে রিপোর্ট লেখাতে। অন্যদিকে রেঙ্গুনের থানাতে বাংলা থেকে পুলিশ এসেছে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশ বলতে তৎকালীন অবিভক্ত বাংলার পুলিশ। কেন? একজন বিখ্যাত বিপ্লবী নেতা সব্যসাচী মল্লিক রেঙ্গুনে এসেছে, এই খবর পেয়ে তারা সব্যসাচী মল্লিককে ধরবার জন্য বাংলা থেকে রেঙ্গুনে এসেছেন। তো অপূর্বের বাড়িতে যে চুরি হয়েছে সেটা রিপোর্ট লেখাতে সে থানায় গেছে। তারপর কি হলো সেটাই তো আমাদের পাঠ্যে দেওয়া আছে। চলো শুরু করি লাইন ধরে আলোচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মূল পথের দাবি উপন্যাসের নির্বাচিত অংশ গল্প পথের দাবি। এখন আমরা লাইন ধরে ধরে পড়ব। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। অর্থাৎ থানা বা পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে দেখা গেল সামনের হল ঘরে বড় বারান্দাতে ছজন মতন বাঙালি মোটঘাট মানে পোটলা পুটলি নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই, জগদীশবাবু হলেন এই থানার ছোট বাবু, জুনিয়র অফিসার। জগদীশবাবু ইতিমধ্যেই মানে অলরেডি তাদের টিনের তোরঙ্গ মানে টিনের ট্রাঙ্ক ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। মানে তিনি তদারকি করছেন, সেগুলো সার্চ করছেন, পোটলা পুটলি খুলে ভালো করে তার ভেতরে কি আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। একজনের প্রতি তার একটু বেশি সন্দেহ হয়েছে যে আমরা যাকে খুঁজছি, আমরা যে অপরাধীকে খুঁজছি, এই লোকটাই সেই অপরাধী। যার প্রতি তার অতিরিক্ত সন্দেহ হয়েছে তাকে আর একটা ঘরে আটকে রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে, এরা প্রত্যেকেই আমরা যেমন ভারতের ক্ষেত্রে বলি এরা সবাই উত্তর ভারতে কাজ করে বা এরা দক্ষিণ ভারতে কাজ করে, তো এরা উত্তর ব্রহ্ম দেশে, উত্তর মায়ানমারে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রির কাজ করিতেছিলেন। এই যে যাদের আর কি আটক করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ, যাদের জিনিসপত্র সার্চ করা হচ্ছে, এরা প্রত্যেকেই উত্তর ব্রহ্মদেশের বা মায়ানমারের বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রি ছিল এবং এরা বাঙালি ছিল। কেন বাঙালিদেরই সার্চ করা হচ্ছে একটু পরে তোমরা সেটা জানতে পারবে। সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। এই যে যাদের ধরা হয়েছে তাদের ওই জায়গার আবহাওয়া স্যুট করছিল না, তেলের খনিতে তারা ঠিকমতো থাকতে পারছিল না, ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না, এজন্য তারা নতুন চাকরির সন্ধানে উত্তর ব্রহ্ম থেকে চলে এসছে রেঙ্গুনে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, ধরো কয়েকটা লোক সিমলাতে, উত্তর ভারতের সিমলাতে তেলের খনিতে কাজ করছিল, তারা দেখলো যে না এখানের ওয়েদার আমাদের স্যুট হচ্ছে না, তারা সেখান থেকে চলে এলো ভারতের রাজধানী নতুন দিল্লিতে। ঠিক তেমন এরা উত্তর ব্রহ্মদেশে তেলের খনিতে কাজ করছিল, সেখানকার ওয়েদার স্যুট হয়নি, তারা কি করলো রাজধানী রেঙ্গুনে চলে এলো। এই যে ঘটনা আমরা পড়ছি, যে গল্প আমরা পড়ছি, যে কাহিনী আমরা পড়ছি, এটা এই রেঙ্গুন শহরকে কেন্দ্র করেই আর কি গড়ে উঠেছে। এই কাহিনীর ঘটনাগুলো রেঙ্গুনেই হয়েছে।
ইহাদের নাম ধাম বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে, এই জন ছয়েকের নাম ধাম, ধাম মানে বাড়ি কোথায় ইত্যাদি লিখে নিয়ে এদের জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হলে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক সন্দেহভাজন। এখানে মূলত একজন বিপ্লবীর কথা বলা হয়েছে যার নাম সব্যসাচী মল্লিক। সাসপেক্ট মানে আর কি সন্দেহ করা হচ্ছে যে এই লোকটাই সব্যসাচী হতে পারে। সেই রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিককে থানার বড়বাবু নিমাই বাবুর সম্মুখে মানে সামনে হাজির করা হলো। আমি তোমাদের শুরুতেই বললাম কয়েকজন বাঙালিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, সার্চ করছে। কেন? কারণ পুলিশের কাছে খবর ছিল বিখ্যাত বিপ্লবী নেতা, বাঙালি বিপ্লবী নেতা সব্যসাচী মল্লিক রেঙ্গুনে এসছে। এজন্য রেঙ্গুন শহরে বাঙালি দেখলেই তারা যদি সন্দেহ মানে তাদের প্রতি কোনো সন্দেহ হচ্ছে, তো পুলিশ তাদের থানায় ধরে এনে তাদের জিজ্ঞাসাবাদ করছে, তাদের জিনিসপত্র সার্চ করে দেখছে। তো পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছে, একজনের প্রতি তাদের একটু অতিরিক্ত সন্দেহ হয়েছে, সেই লোকটাকে অন্য ঘরে আটকে রাখা হয়েছিল। সেই লোকটা যার প্রতি বেশি সন্দেহ হয়েছে তাকেই বলা হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট, মানে এই লোকটা রাজনৈতিক সন্দেহভাজন, যে এই লোকটাই সব্যসাচী মল্লিক হতে পারে, এমন সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সেই ব্যক্তিকে থানার বড়বাবু নিমাই বাবুর সামনে হাজির করা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটা কাশতে কাশতে এলো। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। তোমরা প্রত্যেকেই জানো যারা একদম ডাইরেক্ট রোদে কাজ করে তাদের গায়ে আর কি রোদে পুড়ে যায়, রোদে পোড়া কালো দাগ হয়ে যায়, বা তাদের স্কিন আর পরিষ্কার থাকে না। তো এই লোকটা অত্যন্ত ফর্সা, কিন্তু রোদ্রে পুড়ে তার গায়ের রং তামাটে হয়ে গেছে। বয়স 30-32-এর অধিক নয়, এর বয়স 30 থেকে 32-এর মধ্যে, কিন্তু ভারী রোগা দেখাইল। লোকটাকে দেখতে খুব রোগা লাগছে। একটু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। ওই যে লোকটা কাশতে কাশতে এসেছিল, সামান্য কাশির পরিশ্রমেই সে হাঁপাচ্ছে। সহসা আশঙ্কা হয়, হঠাৎ ভয় হয়, আশঙ্কা হয়। লোকটাকে দেখে মনে ভয় জাগে, আশঙ্কা জাগে। সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই। এই লোকটার মেয়াদ সংসারে বেশি দিন নেই, অর্থাৎ লোকটা বেশি দিন বাঁচবে না, এ সংসারে এ লোক বেশি দিন বাঁচবে না। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা দ্রুতবেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। একে দেখে মনে হয় এর ভিতরে যেন কোনো একটা দুরারোগ্য রোগ, যে রোগ থেকে সহজে আরোগ্য লাভ অর্থাৎ সেরে ওঠা যায় না, তাকেই বলে দুরারোগ্য রোগ। অর্থাৎ বড় কোনো রোগে এর দেহটা যেন দ্রুত ক্ষয়ের দিকে যাচ্ছে। কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটো চোখের দৃষ্টি। এই লোকের চোখের দৃষ্টি ছিল অদ্ভুত। রোগা মুখের মধ্যে যে অদ্ভুত চোখের দৃষ্টি, মানে সেটা সত্যি অন্য ধরনের। কেমন? সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। লেখক বলছেন সেই চোখটা গোল গোল নাকি টানা টানা, বড় নাকি ছোট, দীপ্ত মানে উজ্জ্বল নাকি ফ্যাকাশে, এসব বলতে যাওয়াই বৃথা। কেন? অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে। মানে চোখটা দেখে মনে হয় এ যেন গভীর জলাশয়ের মতো ভয়ঙ্কর। তুমি গভীর জলাশয় দেখেছো? একদম ডিপ পুকুর বা কোনো কুয়ো, তার সামনে লোকে যেতে ভয় পায়, সেই রকম এই লোকটার চোখ গভীর জলাশয়ের মতো। ভয় হয় এখানে খেলা চলিবে না। আমরা বাচ্চাদের তো কখনো কুয়োর পাশে বা বড় পুকুরের পাশে খেলতে দিই না। কেন? ভয় হয় যে এর মধ্যে পড়ে গেলে কি হবে। তো তার চোখটা ওই রকম ভয়ঙ্কর গভীর জলাশয়ের মতো, দেখে ভয় হয়, মনে হয় এই চোখকে হেলা ফেলা খেলা করা চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। যেমন আমরা গভীর কুয়ো থেকে সাবধানে দূরে দাঁড়াই, তেমন এর চোখ থেকেও, চোখের গভীরতা থেকেও দূরে দাঁড়ানো প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে। এরই কোনো অতল তলে, এই চোখটা এত গভীর, তারই কোনো এক তলে যেন এর ক্ষীণ মানে খুব অল্প প্রাণ শক্তিটুকু লুকিয়ে আছে। এখানে আর কি বিষয়টা একটু বলি তোমাদের। যেমন রূপকথার গল্পে বলা হতো যে জলের গভীরে কোনো এক মাছের পেটের মধ্যে রাজকুমারীর জীবন লুকিয়ে রাখা আছে, আর কি ওই রকমই বলা হচ্ছে এই জলেরই কোনো গভীর অতল তলে তার প্রাণ শক্তি লুকানো আছে।
মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়ে আছে। তার চোখ দেখে মনে হয় চোখ যেন গভীর জলাশয়ের মতন, সেই চোখের মধ্যেই যেন তার প্রাণ ভ্রমরা লুকিয়ে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। কোন দিকে? এই লোকটির চোখের দিকে। নিমাইবাবু তাহার বেশভূষার বাহার, মানে তার সাজ পোশাকের স্টাইল বাহার এবং পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, দেখো এই লোকটার বেশভূষা মানে সাজ পোশাক, পারিপাট্য মানে সে যেভাবে গুছিয়ে সুন্দরভাবে সেজে গুজে এসছে, এই সব দেখে অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়ে মানে অপূর্বকে দেখাচ্ছে কে? নিমাইবাবু। দেখিয়ে বলছে, বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার কোথায়? কি বলো অপূর্ব? থানাতে অপূর্ব এসেছিল রিপোর্ট লেখাতে, কমপ্লেন লেখাতে, এবং অপূর্বর পূর্ব পরিচিত হলো নিমাইবাবু, থানার বড়বাবু। অপূর্বর আর কি কাকা হয়, নিজের কাকা নয় কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড, পারিবারিক সম্পর্ক ভালো। অপূর্ব থানার বড়বাবুকে, এই যে ব্যক্তি নিমাইবাবু, তাকে কাকা বলে ডাকতো। তো নিমাইবাবু অপূর্বকে ওই লোকটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, দেখো দেখো অপূর্ব। অপূর্ব দৃষ্টি আকর্ষণ করাচ্ছে, বলছে দেখো এই লোকটির স্বাস্থ্য গেছে, মানে মরার মতন অবস্থা, অথচ এর শখ 16 আনা, মানে একদম এর স্টাইল 16 আনা রয়েছে। কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। অপূর্ব এতক্ষণ পরে লোকটার আর কি পরিচ্ছদ, যে পোশাক পরিচ্ছদ, তার দিকে তাকিয়ে কোনো রকমে থানার মধ্যে মুখ ফিরিয়ে হাসি লুকালো। কেন? থানার মধ্যে তো হা হা করে হাসা যায় না। এই যে লোকটাকে আটক করা হয়েছে, এর সাজ পোশাক এত হাস্যকর, এত উৎকট, এত জোকারের মতো যে অপূর্ব সেটা দেখে কোনো মতে হাসিটা চেপে রাখলো। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, এর মাথার সামনের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় বা কানের দিকে নাই বলিলেই চলে। এর ঘাড় বা কানের পাশে একেবারে চুল ছোট করে ছাটা, এমনি ছোট করিয়া ছাটা। মাথায় চেরা সিথি, মেয়েরা যেমন মাঝখান থেকে সিথি করে, সেই রকম চেরা সিথি। অপর্যাপ্ত তৈল নিষিক্ত, মানে অতিরিক্ত তেল দিয়ে ভেজানো। অপর্যাপ্ত বলতে আমরা সাধারণভাবে বুঝি যে যতটা প্রয়োজন তার থেকে কম, কিন্তু এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে অপর্যাপ্ত, যতটা পর্যাপ্ত তার কম না, মানে তার থেকে আরও বেশি তৈল নিষিক্ত, মানে তেল দিয়ে একদম চুপু চুপু করে মাথাটা ভেজানো। কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। এর মাথায় লেবুর গন্ধওয়ালা কোনো এক তেল মেখেছে, এমন তেলে মাথা ভিজিয়ে রেখেছে চুপু চুপু করে যে গোটা থানায় সেই গন্ধে ম ম করছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, এই লোকটার পরনে রয়েছে পাঞ্জাবি চুড়িদার। চুড়িদার পাঞ্জাবি বলতে ছেলেরা যে পাঞ্জাবি চুড়িদার পরে, এই তোমরা ধরো সরস্বতী পুজোর দিন বা ঈদের দিন দেখেছো, সেই পাঞ্জাবি চুড়িদার। এখানে আরও একটা লাইনকে তোমরা আন্ডারলাইন করে রাখবে, যেখান থেকে বড় 5 নাম্বার মানের প্রশ্ন আসতে পারে। বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় রয়েছে, এইটা। তারপর যে ওই নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো, ওই জায়গাটা, এই দুটো লাইন কিন্তু তোমরা ভালোভাবে বইয়ে দাগিয়ে নেবে, এখান থেকে বড় প্রশ্ন হতে পারে। তাহলে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, ভাবো রামধনুর মতো রঙওয়ালা চুড়িদার পাঞ্জাবি। বুক পকেট হইতে বাঘ আঁকা রুমালের কিয়াদাংশ দেখা যাইতেছে। এই লোকের বুক পকেট থেকে একটু রুমাল দেখা যাচ্ছে, রুমালে আবার বাঘ আঁকা। উত্তরীয়ের কোনো বালাই নাই। তখনকার দিনে কিন্তু সবাই পাঞ্জাবির সঙ্গে উত্তরীয় পরত। উত্তরীয় কি অনেকটা ওড়নার মতো, দেখবে অনেকে মানে গলায় দিয়ে দেওয়া হয়, যে বলা হয় অমুককে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এমনকি আমি সরস্বতী পুজোর দিনও দেখেছি ছেলেরা কিন্তু অনেকে পাঞ্জাবির সঙ্গে ওড়নার মতন একটা বস্তু ব্যবহার করে, ওটাই হচ্ছে কিন্তু একটা বস্ত্রখণ্ড আর কি ব্যবহার করে, ওটাই কিন্তু উত্তরীয়। তো এই লোক উত্তরীয় পরেনি। পরনে বিলেতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, বিলেতি মিলের সূক্ষ্ম মকমল পাড়ের শাড়ি, মানে সে কি শাড়ি পরে আছে? না, শাড়িটাকে ধুতির মতো করে পরেছে। পায়ে সবুজ রঙের ফুল মোজা, দেখো কেমন হাস্যকর পোশাক। রামধনু রঙের ড্রেস, ধুতিটা কালো রঙের, তাও ধুতি না, শাড়িকে ধুতির মতো করে পরেছে। পায়ে সবুজ রঙের ফুল মোজা,
এবার দেখবে ছোটোবেলাতে আমাদের হতো মোজার ইলাস্টিক ঢিলা হয়ে গেলে অনেক সময় আমরা গার্ডার দিয়ে সেই মোজাটাকে পায়ের সঙ্গে আটকে রাখতাম। এ কী করেছে, হাঁটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা, এর মোজারও ইলাস্টিক ঢিলা হয়ে গেছে, হাঁটুর উপর পর্যন্ত সেই মোজা তুলে ফিতে দিয়ে বেঁধে রেখেছে। বার্নিশ করা পাম্প শু, পাম্প শু দেখবে এক ধরনের বিশেষ জুতো যার মধ্যে পুরো পাটা ঢুকে যায়, আঙুল দেখা যায় না। তো এই রকম জুতো যেটা বার্নিশ করা মানে একদম পালিশ করা পাম্প শু। তলাটা মজবুত ও টিকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। কত বড় হাস্যকর জিনিস দেখো, ঘোড়া দৌড়োদৌড়ি করে বলে এদের পায়ের খুর ক্ষয়ে যায়, এজন্য ঘোড়ার পায়ের নিচে একটা গোল ওই অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখতে যেমন ভূগোলে পড়েছো, ওই রকম একটা আকৃতি মানে ইউয়ের মতন আকৃতি, ইউয়ের শেপের একটা লোহার চাকতি তার পায়ের নিচে আটকে রাখা হয় যাতে দৌড়োদৌড়ি করলে ঘোড়ার পাটা ক্ষয়ে না যায়। এই লোক এর জুতো যাতে ক্ষয়ে না যায় তাই জুতোর নিচে একটা লোহার নাল লাগিয়ে রেখেছে। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, এর হাতে রয়েছে একটা ছড়ি মানে লাঠি। কিসের লাঠি? বেতের লাঠি, তার উপর রয়েছে হরিণের শিঙের হাতল। কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে, কয়েকদিনের জাহাজের ধকলে সব কিছু নোংরা হয়ে গেছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিলেন, এই লোকটার পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত বারবার নিরীক্ষণ করে ভালোভাবে দেখে অপূর্ব বলল, কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, যাকে খুঁজছেন এ যে সে নয়, আমি তার জামিন হতে পারি। অপূর্ব বলল, দূর দূর কাকাবাবু, একে আটকে রেখে লাভ নেই, কোনো কিছু জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, আমি এর জামিন হচ্ছি। আপনি যাকে খুঁজছেন এ লোক সে লোক নয়, তার আমি জামিন হতে পারি। এটার মানে কি? আমি তোমায় বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমি তার জন্য জামিনদার হতে রাজি আছি। জামিনদার কি জিনিস? যদি ধরো কেউ আদালত থেকে জামিন পেল, যে ঠিক আছে তোমাকে জামিনে মুক্তি দেওয়া হলো, কিন্তু যদি বিচারের স্বার্থে বা কোনো রকম জিজ্ঞাসাবাদের জন্য তোমাকে ডাকা হয় তুমি আসবে, এই রকম শর্তে তাকে জামিন দেওয়া হয়। তো সেই সময় সেই যাকে জামিন দেওয়া হচ্ছে তার পক্ষে যদি কেউ দায়িত্ব গ্রহণ করে যে ঠিক আছে আমি এর দায়িত্ব নিলাম, যদি পরে দেখা যায় যে এ অন্যায়কারী বা এ কোনো খারাপ কিছু করেছে, আমি একে আপনার সামনে হাজির করে দেব, এ আদালতের সব শর্ত মেনে চলবে, এই মর্মে একজনকে সাইন করতে হয়। তো অপূর্ব বলছে আমি এর হয়ে সই করে দিচ্ছি, আপনি যাকে খুঁজছেন এ সে লোক নয়ই নয়। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, মানে নিমাইবাবু কোনো উত্তর দিচ্ছে না। অপূর্ব আবার বলছে, আর যা হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। যে লোককে আপনারা খুঁজছেন তার কালচার আর এই লোকের কালচার দুটো একটু ভেবে দেখুন। যাকে খোঁজা হচ্ছে তার নাম সব্যসাচী মল্লিক। সে কে? বিলেত থেকে ডাক্তারি পড়ে এসেছে। সে কে? বিখ্যাত বিপ্লবী নেতা, তার কথাবার্তা মার্জিত, সে অত্যন্ত রুচিশীল একজন মানুষ। আর এ হাঁপাচ্ছে, কাশির রুগী, তেলের কারখানায় কাজ করত, জোকারের মতন জামা কাপড় পরে এসছে। আমি একদম 100% নিশ্চিত এ লোক সে লোক নয়, আমি এর হয়ে জামিনের নামায় সই করে দিচ্ছি, আপনি কে ছেড়ে দিন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, নিমাইবাবু এবার হেসে ঘাড় নেড়ে বললেন, তোমার নাম কি হে? সেই লোকটিকে বলল, তোমার নাম কি? দেখো, সব্যসাচী মল্লিক সন্দেহে লোকটাকে আটক করা হয়েছে। নিমাইবাবু লোকটাকে বলছে, আচ্ছা তোমার নাম কি? আগে গিরিশ মহাপাত্র। লোকটা বলল, আমার নাম গিরিশ মহাপাত্র। মানে এ সব্যসাচী নয়। লোকটা বলছে, আমি গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র, মানে একটু মজা করে নিমাইবাবু এটা বললেন। তুমিও তো তেলের খনিতেই কাজ করছিলে না, এখন রেঙ্গুনেই থাকবে। তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, মানে সার্চ করা হয়ে গেছে। দেখি তোমার ট্যাঁকে আর পকেটে কি আছে। পকেট তোমরা জানো জামার বুক পকেট, ট্যাগ হচ্ছে ধুতিতে কোমরের কাছে অনেকে গুজে রাখে টাকা পয়সা নস্যির কৌটো, ওইটাকে বলে ট্যাগ। দেখি তো তোমার ট্যাগে আর পকেটে কি কি আছে। এইটা কিন্তু তোমাদের শটে দেয় যে গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল। তাহার ট্যাগ হইতে একটি টাকা, গন্ডা 6 পয়সা বাহির হইল। এই মানেটা দেখবে নোট বইয়ে ঠিকমতো দেওয়া নেই। গন্ডা 6 পয়সা কি? প্রাচীনকালের টাকা পয়সা মাপার একটা একক হলো গন্ডা। চারটেতে হতো 1 গন্ডা, অর্থাৎ 24 পয়সা মতন। তার পকেটে 1 টাকা আর 6 গন্ডা পয়সা তার পকেট থেকে বেরোলো।
তোমরা পরীক্ষাতে 24 পয়সা লিখবে না, আমি বোঝার জন্য তোমাদের বিষয়টা বুঝিয়ে বললাম। তোমরা কিন্তু লিখবে 6 গন্ডা পয়সা। পকেট হইতে লোহার কম্পাস, কম্পাস মানে তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে যে কম্পাস আছে ওটা নয়, দেখবে অনেকে দিক নির্ণয়ের জন্য যে কম্পাস ব্যবহার করে সেই কম্পাস। মাপ করিবার কাঠের একটা ফুট রুল মানে কাঠের একটা স্কেল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাজার কলিকা বাহির হইয়া পড়িল। গাজা তোমরা জানো নেশাদ্রব্য, আর সেই গাজা যারা খায় এটা ধূমপান টানে আর কি। একটা কলকে, কলকে হলো মাটির তৈরি ছোট ধূমপানের যন্ত্র। তো সেই তার পকেটের মধ্যে একটা গাজার কলকে বের হয়ে পড়ল। দেখো এই ব্যক্তির সঙ্গে যা যা আছে এগুলো কিন্তু সাধারণভাবে তেলের খনির কারখানায় যারা কাজ করে তাদের কাছে এগুলোই থাকে। একটা কম্পাস, যে খনির কোথায় কি রয়েছে দিক বোঝবার জন্য কম্পাস, মাপার জন্য স্কেল। অনেক সময় যারা কাজবাজ করে এরকম তারা একটু বিড়ি টিড়ি খায় এই রকম। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে, মানে কোনো লজ্জা কোনো ইতস্তত করা না, আমি হ্যাঁ এরকম না, একদম অসংকোচে ডাইরেক্ট লাগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? উনি তখন প্রশ্ন করল, এই বস্তুটি, এই গাঁজার কলকেটি তোমার পকেটে কেন? উত্তরে সেই লোক বলছে, অর্থাৎ গিরিশ বলছে, আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, আমাদের এই জায়গাতে বুঝতে হবে, প্রথমে যে অফিসার, জুনিয়র অফিসার সবার পোটলাপুটলি খুঁজছিল সামনের হল ঘরে, সে হচ্ছে জগদীশবাবু। থানার বড়বাবু হচ্ছে নিমাইবাবু। তার সামনে এতক্ষণ গিরিশের জিজ্ঞাসাবাদ হচ্ছিল। এই সময় ছোটবাবু জগদীশবাবু ওই ঘরে ঢোকে। তাকে দেখে নিমাইবাবু হেসে বলছেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, মানে এ দেখো কত দয়ালু ব্যক্তি ইনি। যদি কাহারও কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, এটা বলার পর তিনি কিছু সময় চুপ করলেন। চুপ থেকে তিনি আবার বলা শুরু করলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ তোমার মধ্যে রয়েছে বাবা। বলিলেই পারো খাই, বলতেই পারো খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। তাহলে নিমাইবাবু গিরিশকে অনুরোধ করল, দেখো বাবা, এই তো তোমার স্বাস্থ্য, হাঁপাচ্ছ, কাশছ, রুগ্ন রোগা, দেখে মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না। তোমার এই ভগ্ন স্বাস্থ্য দেখে আমি একজন বুড়ো মানুষ, আমি তোমায় অনুরোধ করছি তুমি আর গাঁজা খেও না। এইভাবে কত ঠান্ডা মাথায় আগে নিমাইবাবু গিরিশকে বুঝিয়ে বললেন। গিরিশ উত্তরে বলছে, গিরিশ মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ যদি তৈরি করে দিতে বলে তবে দিই, এই মাত্র, নইলে খাইনে। দেখো মুহূর্তের মধ্যে ভোল বদল। প্রথমে বললাম আমি এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, কারো লাগতে পারে বলে কাছে রেখেছি। এখন বলছে আমি গাঁজা খাই না, আমার কোনো বন্ধু যদি বলে একটু গাঁজা সাজিয়ে দাও, মানে কলকের মধ্যে সব ভরে টরে দাও, আমি টানবো, তাহলে আমি তাদের গাঁজা সাজিয়ে দিই, এইটুকু যা, নিজে খাই না। এই কথা শুনে জুনিয়র অফিসার জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, রেগে গিয়ে বলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাই নে, মিথ্যাবাদী কোথাকার। এই লাইন তুলে প্রশ্ন দিতে পারে। উনি বলছেন, হ্যাঁ হ্যাঁ, নিজে খাই না, অন্যের জন্য তৈরি করে দিই, তুই এটা মিথ্যাবাদী। এরকম আলাপ আলোচনা যখন হচ্ছে তখন অপূর্ব বলল, অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। আমি আগেই বলেছিলাম নিমাই বাবু, এই যে বড় অফিসার পুলিশের, সে অপূর্বর কাকা হয়, পাড়াতুতো কাকা আর কি, ফ্যামিলি ফ্রেন্ড। তো অপূর্ব তার কাকাকে বলল, কাকা অনেক বেলা হয়ে গেল, আমি এখন যাই। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, নিমাইবাবু উঠে দাঁড়ালেন, বললেন অপূর্বকে না, বলছে গিরিশকে, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, যেতে পারে তো? মানে এই গিরিশকে ছাড়বার আগে উনি জুনিয়র অফিসারকে বলছে, আচ্ছা জগদীশ একে ছাড়বো? জগদীশ সম্মতি জানাইলে, জগদীশবাবু সম্মতি মানে রাজি হয়েছেন, উনি এটা জানালেন, উনি হ্যাঁ হ্যাঁ ছাড়ুন। যখন জগদীশবাবু সম্মতি জানালো তখন নিমাইবাবু আবার বলছেন, কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। নিশ্চিত করে কিছু বলা যায় না, আমার মনে হয় এই শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল ট্রেনের প্রতি একটু দৃষ্টি রেখো,
সে যে বর্মায় এসেছে এ খবর সত্যি। তো নিমাইবাবু বলছে, একে ছেড়ে দিলাম ঠিক আছে, কিন্তু নিশ্চিত কিছু বলা যায় না। মনে রাখবে, সব্যসাচী মল্লিক বর্মায় এসেছে এ খবর একেবারে সত্যি। রাতের মেল ট্রেনের দিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। এই জানোয়ারটাকে আর মানে দেখার দরকার নেই, ওয়াচ করে রাখার দরকার নেই। লেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথায় ধরিয়ে দিলে। এর লেবুর তেলের গন্ধে থানার সব লোকের মাথা ধরে গেল। বড়বাবু হাসিতে লাগিলেন। জগদীশবাবুর এই কথা শুনে বড়বাবু হাসছেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ, ভাঙা টিনের ট্রাঙ্ক এবং চাটাই জড়ানো, চাটাই হচ্ছে বসার মাদুর, সেটা দিয়ে জড়ানো ময়লা বিছনার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে, মানে ধীরে সুস্থে আস্তে আস্তে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। উত্তর দিকের রাস্তা ধরে সে সোজা থানার বাইরে বেরিয়ে গেল। এখানে এই অংশটা শেষ। এবার তার পরের ঘটনা আমরা পরের অনুচ্ছেদ থেকে পড়ব। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না। অপূর্বর কাছে এটাই আশ্চর্য মনে হচ্ছে যে এত বড় বিপ্লবী নেতা সব্যসাচী সে ধরা পড়ল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। মানে কোনো দুর্ঘটনা ঘটেনি, এই রকম একটা সৌভাগ্যজনক ঘটনা অপূর্বর মন কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছে না। অপূর্ব মনে প্রাণে বিপ্লবী সব্যসাচীকে ভালোবাসত। সব্যসাচী ধরা পড়েছে এমন কোনো দুর্ঘটনার খবর সে পায়নি। এই বিষয়টা সে কিছুতেই মানে তার মন অ্যাকসেপ্ট করতে পারছে না। বাসায় ফিরিয়া, বাড়িতে ফিরে দাড়িগোফ কামানো হইতে শুরু করিয়া সান্ধান্নিক সন্ধ্যাকালে প্রতিদিনের যে পুজো অর্চনা, স্নানাহার, স্নান, খাওয়া দাওয়া, পোশাক পরা, অফিসে যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলো বাধা পাইল না সত্য। মানে সে ওই থানা থেকে ফিরে আসার পর তার ডেইলি রুটিনের যেসব কাজ, দাড়ি কামানো, খাওয়া দাওয়া, পুজো দেওয়া, জামা কাপড় পরা, স্নান করা, এগুলো সব নির্দিষ্ট নিয়মেই চলছে, এগুলো বাধা পায়নি, এটা ঠিক। কিন্তু ঠিক সে যে কী ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। কিন্তু অপূর্ব যে কি ভাবছে সেটা বোঝা যাচ্ছে না। মানে সে সারাদিন চিন্তিত, ভাবিত, সে যে কী ভাবছে তার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট, অপরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। অপূর্ব কাজ করছে, তার চোখ, কান সব কিছু সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো এক অদৃষ্ট, যাকে দেখা যায়নি, অপরিজ্ঞাত, অচেনা কোনো এক রাজবিদ্রোহী অর্থাৎ সব্যসাচী মল্লিক, তার চিন্তাতেই মশগুল হয়ে রয়েছে। মানে সে খুব চিন্তিত, সব্যসাচীকে নিয়ে খুব ভাবিত। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ার কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তলোয়ার কর কে, এইটা তোমাকে জানতে হবে। তলোয়ারকারের সম্পূর্ণ নাম রামদাস তলোয়ারকর। সে একজন মারাঠি যুবক। সে অপূর্ব যে অফিসে চাকরি করছে, অপূর্ব যে অফিসে ম্যানেজারের চাকরি পেয়েছে, এই অফিসের অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসেব রক্ষক, অপূর্বর বন্ধু। তো সে দেখছে অপূর্ব খুব চিন্তিত হয়ে বসে আছে। রামদাস বলছে, আজ কি বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন? মানে রামদাসের ধারণা বাড়ি থেকে কোনো চিঠিতে কি কোনো দুঃসংবাদ এসছে যে অপূর্ব এত চিন্তিত হয়ে রয়েছে। অপূর্ব বলল, কই না, বাড়ির সব খবর ভালো তো? এবার রামদাস জিজ্ঞেস করছে, আচ্ছা বাড়িতে আপনার সব কিছু ঠিকঠাক আছে তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছে। অপূর্ব ভাবছে, বাহ, রামদাস হঠাৎ বাড়ির কথা, আমার কথা এগুলো কেন জানতে চাইছে। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত। জলযোগ মানে খাওয়া দাওয়া। অফিসের টিফিন টাইমে এরা দুজন এক জায়গাতে বসে খাওয়া দাওয়া করত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। রামদাসের বউ একদিন অপূর্বকে খুব আন্তরিকভাবে স্বনির্বন্ধে অনুরোধ করেছিল। কি অনুরোধ? যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করে, ততদিন এই ছোট বহিনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতে হইবে। অপূর্বকে রামদাসের স্ত্রী অনুরোধ করেছিল, দেখো অপূর্ব, যতদিন
তোমার বাড়ি থেকে তোমার মা কিংবা কোনো স্ত্রী লোক এসে এখানে না থাকে ততদিন আমি তোমার ছোট বোনের মতন আমার হাতের তৈরি জল মিষ্টি মানে মিষ্টান্ন প্রতিদিন তোমাকে গ্রহণ করতে হবে। এখানে মিষ্টান্ন বলতে কোট আনকোট মিষ্টি নয়, মানে আমার তৈরি টিফিন প্রতিদিন তোমাকে খেতে হবে। অর্থাৎ রামদাসের স্ত্রী এটাই বলতে চেয়েছে, আমি তো দুপুরবেলায় তোমার দাদার জন্য অর্থাৎ রামদাসের জন্য খাবার পাঠাই, আমি তোমার বোনের মতন আমি তোমার জন্যও পাঠাবো, তোমাকে কিন্তু খেতে হবে। এখান থেকে এই লাইনটা তুলে প্রশ্ন দেয়, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কার কোন প্রস্তাবে রাজি হয়েছিল? অপূর্ব রামদাসের স্ত্রীর এই প্রস্তাব যে তুমি আমার হাতে জল মিষ্টি প্রত্যহ খাবে, এই প্রস্তাবে রাজি হয়েছিল। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বহিয়া আনিত, রোজ অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এইগুলো বয়ে আনতো। অফিসের পেয়াদা বলতে অফিসের একদম কি বলা যেতে পারে নিম্নস্থ সহায়ক কর্মচারী, চাপরাশি তাদের বোঝায়, যারা ধরো চিঠি আনে, কোনো দপ্তরের কাজে সাহায্য করে, মানে গ্রুপ ডির কর্মী আর কি, সহজে তোমরা বুঝতে পারো। তো একজন ব্রাহ্মণ পেয়াদা রোজ এই খাবার নিয়ে আসতো। আজও সে নিরালা, নিরালা মানে একদম ফাঁকা, পাশের ঘরটায় ভোজ্য বস্তু খাবার জিনিসগুলি যখন সাজাইয়া দিয়া গেল তখন আহারে বসিয়া, মানে সে আজকেও পাশের ফাঁকা ঘরে সব খাবার সাজিয়ে রেখে গেছে, তখন খেতে বসে অপূর্ব নিজেই কথা পাড়িল। অপূর্ব নিজেই কথা পাড়িল মানে অপূর্ব নিজেই প্রসঙ্গটা তুলল। কি? কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্ত বাঁচিয়াছে। এইটা অপূর্ব ব্যঙ্গ করে বলছে যে উপরের ঘরে থাকা ওই খ্রিস্টান মেয়েটার কৃপায় দয়াতে টাকা ছাড়া আমার সব কিছু ঠিকঠাক আছে, মানে টাকাগুলো চুরি হয়ে গেছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে, সে আমার ঘরের চোর তাড়িয়েছে এবং দরজায় নিজের তালা বন্ধ করেছে। আমি বাসায় পৌঁছাইলে চাবি খুলিয়া দিয়া অনাহুত, অনাহুত কাকে বলে? যাকে ডাকা হয়নি, যাকে আহ্বান করা হয়নি, যাকে কেউ ডাকেনি তাকে বলে অনাহুত। তো বলছে অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে, মানে চোর আমার ঘরে ঢুকে যেসব জিনিস ছড়িয়েছিল মেয়েটি সেটা গুছিয়ে দিয়েছে। সমস্ত ফদ্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। সে আমার ঘরে এসে আমার ঘর থেকে কি কি চুরি গেছে আর কি কি আছে তার এমন একটা তালিকা, একটা লিস্ট বানিয়ে দিয়েছে। তুমি তো পাশ করা অ্যাকাউন্টেন্ট রামদাস, তুমি তো হিসেব রক্ষক, হিসেব করো, তুমি এত ভালো মানে লিস্ট করতে পারবে না। বাস্তবিক এমন তৎপর, এত বড় কার্যকুশলা, মানে কাজের এত কাজ সম্পর্কে যে কুশল, ভালো কাজ করতে পারে মেয়ে আর যে কেহ আছে বলে মনে হয় না তলয়েরকর। এই রকম ট্যালেন্টেড মেয়ে আর কেউ আছে বলে মনে হয় না, তাছাড়া এত বড় বন্ধু। দুটো শব্দের শেষেই দেখো বিস্ময়বোধক চিহ্ন, অর্থাৎ এখানে অপূর্ব ব্যঙ্গ করে বলেছে। অপূর্বর মতে এই মেয়েটাই চোর, এই জন্য অপূর্ব ব্যঙ্গ করে এই কথাগুলো বলেছে যে এত বড় কার্যকুশলা, আমার এত বড় বন্ধু যে আমার ঘরে কোনোদিনও ঢোকেনি, সে আমার ঘরে ঢুকে আমার ঘর থেকে কি চুরি হয়েছে কি হয়নি তার নিখুঁত হিসেব লিখে দিয়েছে। রামদাস কহিল তারপর? অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না। তেওয়ারিকে শুরুতেই আমি বলেছি যে সে হচ্ছে পাচক, রাঁধুনি, অপূর্বর সঙ্গে থাকতো, অপূর্বর রান্নাবাড়ি করে দিত তেওয়ারি। তেওয়ারি ঘরে ছিল না, সে বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। খুব ইম্পর্ট্যান্ট এই লাইনটা, কোথায় গিয়েছিল? ফয়া একটা জায়গার নাম। বর্মা নাচ কি? মায়ানমারে প্রচলিত একটা বিখ্যাত নৃত্য, এটা নাটকীয় ভঙ্গিতে আর কি নাচা হয়, হাত পা নাড়িয়ে নাড়িয়ে একটা গ্রাম্য নৃত্য। তো এই বর্মা নাচ দেখতে ফয়াতে গেছিল। ইত্যাবসরে এই ব্যাপার, ইত্যাবসরে মানে এই অবসরে, এই সুযোগে এই চুরির ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি, আমারও অনুমান কতকটা তাই। চুরি না করুক, চুরিতে সাহায্য করেছে। তেওয়ারির বিশ্বাস এই কাজ, এই চুরির কাজ ওই মেয়েটি করেছে, আমারও অনুমান তাই। মেয়েটা যদি চুরি নাও করে আমি কনফার্ম চুরিতে সাহায্য করেছে। এই জায়গাতে তোমাদের অনেকেরই একটা খটকা লাগবে। বাজার চলতি নোট বই, এমনকি অনেক শিক্ষকও এখানে তোমাদের উল্টোটা পড়ান।
তারা মূল উপন্যাস পড়েননি বলে উল্টোটা পড়ান। তারা এখানে পড়ান যে এই মেয়েটা, অর্থাৎ এই খ্রিস্টান মেয়েটার মতে তেওয়ারি চোর, তেওয়ারি চুরি করুক না করুক চুরিতে সাহায্য করেছে। এটা পুরো উল্টো ব্যাপারটা। আমি তোমাকে মূল পথের দাবি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদটা দেখাচ্ছি। সেখানে কি লেখা: পরদিন সকালে কি ভাবিয়া যে অপূর্ব পুলিশ থানার দিকে পা বাড়াইয়া দিল তাহা বলা শক্ত। চুরির ব্যাপারে পুলিশের গোচর করিয়া যে কোনো ফল নাই তাহা সে জানিত। টাকা আদায় হইবে না, সম্ভবত চোর ধরা পড়িবে না, এ বিশ্বাসটুকু পুলিশের উপর তাহার ছিল। অপূর্ব জানত পুলিশে জানিয়েও টাকা ফেরত পাওয়া যাবে না, কিন্তু ওই খ্রিস্টান ম্লেচ্ছ মেয়েটার প্রতি তাহার ক্রোধ ও বিদ্বেষের আর সীমা ছিল না। কিন্তু ওই খ্রিস্টান নিচু মেয়েটার প্রতি, ওই খারাপ মেয়েটার প্রতি তার বিদ্বেষ, রাগের সীমা ছিল না। সেই মেয়েটার নাম ছিল আর কি ভারতী। ভারতী নিজে চুরি করিয়াছে কিংবা চুরি করিতে সাহায্য করিয়াছে এ বিষয়ে তেওয়ারির মতো নিঃসংশয় হইতে সে এখনও পারে নাই। তেওয়ারি একদম নিঃসংশয় ছিল, তেওয়ারির মনে একদম 100% কনফার্ম ছিল ওই মেয়েই চোর অথবা চুরিতে সাহায্য করেছে। অপূর্ব এতটা আর কি নিঃসংশয় হতে পারে নাই, কিন্তু তাহার সঠতা ও ছলনা তাহাকে একেবারে ক্ষিপ্ত করিয়া দিয়াছিল। কিন্তু মেয়েটা যে সৎ অর্থাৎ অসৎ অর্থাৎ খারাপ এবং ছলনাময়ী এইটা অপূর্ব জানত। এটা তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ পরিচ্ছেদে আছে। এই পরিচ্ছেদের পরের অংশটাই আমাদের পাঠ্য গল্প হিসেবে দেওয়া হয়েছে। তার মানে এখানে 100 নয়, আমি 500% গ্যারান্টি দিয়ে বলছি, বাজার চলতি বিখ্যাত বিখ্যাত নোট বইয়ে যাই লেখা থাকুক না কেন, তারা না জেনে তোমাদের ভুল পড়াচ্ছে। এখানে এই যে চুরি না করুক চুরিতে সাহায্য করেছে, এইটা তেওয়ারির মতে খ্রিস্টান মেয়েটি, এবং অপূর্বরও বিশ্বাস কতকটা তাই। হ্যাঁ, ওই খ্রিস্টান মেয়েটা চুরি না করুক চুরিতে সাহায্য করেছে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে, ও কথা আমার মনেই হলো না। মানে পুলিশ স্টেশনে গিয়ে, থানায় গিয়ে পুলিশের দলের এমন কাণ্ড আমি দেখে আসলাম যে ওই কথা, আমার চুরির কথার মনেই ছিল না। এখন ভাবছি যা গেছে তা যাক, এখন ভাবছি যা আমার গেছে যাক। তাদের চোর ধরে দিয়ে কাজ নেই, পুলিশদের চোর ধরে কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে বেড়াক, তারা বরং এইরকম বিদ্রোহী বিপ্লবীদের ধরে বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছেদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। এরপর অপূর্ব কথা বলতে বলতে হঠাৎ গিরিশের সেই অদ্ভুত সাজ পোশাকের কথা তার মনে পড়ল এবং হাসির ছটায় তার দম আটকানোর উপক্রম হলো। মানে সে হা 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 করে হাসি শুরু করলো। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলেতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু। আসলে সব্যসাচী মল্লিককে বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রে পারদর্শী, বিলেতের ডাক্তারি উপাধি ধারণকারী, বিলেত থেকে অর্থাৎ বিলেত থেকে ডাক্তারি পড়ে আসা রাজশত্রু, বিপ্লবী আর কি, মহাপাত্রের, এখানে মজা করে মহাপাত্রকে বলছে, মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা, তাহার রুচি, তাহার বলবীর্য মানে তার শক্তি সামর্থ্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নলঠোকা পাম্পশু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় মানে পরের হিতের জন্য, পরের মঙ্গলের জন্য গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তার বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে বলিল। মানে অপূর্বর আবার হাসি পেল, জানো সেই লোকটা এরকম এরকম পড়েছিল, হাতে এই ছিল, হা হা, মানে কোনো রকমে থামালো হাসিটা। তারপর বলল, তলয়রকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। বলছে পুলিশের দলকে আমরা জানতাম খুব আর কি হুঁশিয়ার, কিন্তু তাদের আজকে যেমন আহাম্মক হতে দেখলাম এই রকম হয়তো আজ অবধি কেউ দেখেনি। অপূর্বর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর নিমাইবাবুর চাকরি তার বাবাই করে দিয়েছিল। তাই বলছে আমার লজ্জার ব্যাপার এইটাই যে এই নির্বোধ পুলিশটার চাকরি আমার বাবাই করে দিয়েছিলেন। রামদাস কহিল, এই কথা শুনে রামদাস মুখ ফসকে একটা খারাপ কথা বলে ফেলবে, আপনাকেই হয়তো একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। রামদাস মুখের উপর বলে ফেললো, আপনার বাবা এরকম একটা ভুল কাজ করেছে, একদিন দেখবেন এর জন্য আপনার প্রায়শ্চিত্ত করা লাগবে।
এই কথাটা বলে ফেলে রামদাস একটু কিংকর্তব্য বিমূঢ়, মানে কি করব বুঝতে না পারা, লজ্জিত, মানে একটু সংকোচ বোধ করলো, একটু অপ্রতিভ হয়ে চুপ করে গেল। আত্মীয়ের সম্বন্ধে এইরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। রামদাস ভাবছে একজনের আত্মীয়কে নিয়ে এইরকম একটা বাজে কথা বলা, যে আপনার বাবা একটা ভুল করেছে এই লোককে চাকরি দিয়ে, আপনার একদিন প্রায়শ্চিত্ত করা লাগবে, এটা মনে হয় ঠিক হয়নি ভেবে সে চুপ করে গেল। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল। অপূর্ব রামদাসের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল রামদাস লজ্জিত। এই ধারণা যে সত্য নয়, মানে রামদাসের কথায় যে অপূর্ব দুঃখ পায়নি, এই ধারণা যে সত্য নয়, রামদাস যে ভাবছে যে অপূর্ব তার কথাতে দুঃখ পেয়েছে, এই ধারণা যে সত্য নয়, ইহা সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল। এটা যে সত্য নয় এটা তেজের সঙ্গে জানাতে সে জোর করে বলছে, আমি তাকে কাকা বলি, তিনি আমাদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তিনি আপনার নন, মানে নিজের নন। অপূর্ব রামদাসকে বোঝাতে চাইল যে নিমাইবাবু সম্পর্কে আপনি যে মন্তব্য করেছেন তাতে আমি একটুও খারাপ মনে করিনি। হ্যাঁ, উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমি তাকে কাকা বলি, তিনি আমাদের ভালো চান, কিন্তু ওই ব্যক্তি আমার দেশের চেয়ে আমার কাছে বড় নয়, ওনার চাইতে আমার কাছে কে বড় এই যে বলছে, বরঞ্চ তিনি যাকে দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার, মানে আমার কাছে আপনার নিজের হলো ওই যে তিনি যে দেশপ্রেমিককে তাড়া করে খুঁজে বেড়াচ্ছেন, সেই দেশপ্রেমিক আমার কাছে বেশি আপনার। রামদাস মুচকি হাসিয়া কহিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, পরাধীন বাংলায় বসে আপনি যদি বলেন বিপ্লবীরা যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে তিনি আপনার নিজের লোক, এ কথা বললে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু আমাদের দেশের নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। তো অপূর্ব বলছে পৃথিবীর বিভিন্ন দেশে যুগে যুগে যারা নিজের দেশকে নিজের জাতিকে স্বাধীন করবার জন্য লড়াই করেছে তাদের নিজের নয়, সে আমার আপনার নয়, এ কথা যেই বলুক না কেন আমি বলতে পারবো না তারা আমার আপনার। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ, চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িয়াছে, কিন্তু সামলাইতে পারিল না। এই কথা বলতে বলতে অপূর্ব মুখ ফসকে একটা কথা বলে ফেলবে, অপূর্ব নিজেকে সামলাতে পারছে না, তার চোখ মুখ রাগে ক্ষোভে লজ্জায় তীক্ষ্ণ হয়ে উঠছে, মানে সে ভাবছে কোন কথা আমি কোন কথা নিয়ে আসছি, কিন্তু থামাতে পারল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই রামদাস, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগের অপমান আমাকে কম বাজে না রামদাস, কিন্তু অবিচারে বিনা বিচারে দণ্ড অর্থাৎ শাস্তি পাওয়ার যে দুঃখ সেটা আমাকে খুব বাজায়, মানে খুব যন্ত্রণা দেয় রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোকরারা যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিল এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে যখন গেলাম, সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিল, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। অপূর্ব বলছে একদিন এখানে মূল উপন্যাসে আছে 5 জন ফিরিঙ্গি অর্থাৎ 5 জন বিদেশি যুবক বিনা কারণে অপূর্ব বসেছিল তাকে প্ল্যাটফর্মে লাথি মারে। এই অভিযোগ জানাতে অপূর্ব যখন স্টেশন মাস্টারের কাছে যায়, বিদেশি স্টেশন মাস্টার সে কিন্তু এই দেশের লোকদের পছন্দ করে না, সে অপূর্বকে সেখান থেকে কুকুরের মতো তাড়ালো, বলো বেরো, দূর দূর করে দিল, বলো তুমি ইংরেজদের সিটে কেন বসতে গেছিলে, মূল উপন্যাসে আছে এই রকম বলে দূর দূর করে তাড়িয়ে দিল। বলছে এই যে যে অপমান, যে আমি কোনো অন্যায় করিনি, বিনা কারণে লাঞ্ছিত হলাম, তার অভিযোগ জানাতে গিয়ে আবার লাঞ্ছিত হলাম, এই যন্ত্রণা আমার কালো চামড়ার নিচে জ্বলে। কালো চামড়া কেন বলছে, এখানে সেই বর্ণ ব্যবস্থার কথা আসছে যে ইংরেজরা শ্বেতাঙ্গ সাদা সাহেব আর ইন্ডিয়ানরা আমাদের ওরা কৃষ্ণাঙ্গ বলে অর্থাৎ আমাদের কালো চামড়া বলে আমাদের ঘৃণা করত, তাই বলছে এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। এমন তো নিত্য নিয়ত ঘটছে, এই রকম ঘটনা তো আমাদের এই পরাধীন দেশে প্রতিদিন ঘটছে। আমার মা আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে তা মাথায় তুলে নিলাম। বলল এজন্য আমার মা আমার ভাই বোনকে যারা এই পরাধীনতার যন্ত্রণা পরাধীনতার দুঃখ থেকে মুক্তি দিতে চায়
তাদের আমি আপনার নিজের বলে ডাকবো, সবার সামনে তাদের আমি নিজের লোক বলবো। এর জন্য যে আর কি যে দুঃখই থাক না কেন, যে শাস্তি দেওয়া হোক না কেন, আমি সেটা হাসি মুখে বরণ করতে পারবো, আমি সেটা মাথায় তুলে নিলাম। রামদাসের সুশ্রী মানে সুন্দর গৌরবর্ণ পরিষ্কার মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। তার বন্ধুকে এভাবে অপমানিত হতে হয়েছে এটা শুনে রামদাসের মুখ রাগে ক্ষোভে লাল হয়ে গেল। বলিল, কই এই ঘটনা তো আমাকে বলেননি। রামদাস বলছে, কই এই যে ঘটনা ঘটেছে এটা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না, এমনি তাদের অভ্যেস হয়ে গেছে। লাঠির চোটে আমার যে হাড় পাঁজর ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। অপূর্ব বলল, যখন প্ল্যাটফর্মে আমাকে অপমান লাঞ্ছনা করা হচ্ছিল সেখানে আমাদের দেশের লোক কম ছিল না, সেখানে আমাদের দেশের লোক অনেক ছিল, কিন্তু আমার এই অপমান কারো গায়েই লাগলো না, কেউ এর প্রতিবাদ করেনি, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। দেশের মাটিতে বসে দেশের লোককে অপমানিত লাঞ্ছিত হতে দেখার অভ্যেস তাদের হয়ে গেছে। আর তারা বরঞ্চ খুশি হলো যে ওই ইংরেজদের লাথি খেয়ে আমার বুকের হাড় পাঁজর ভাঙেনি, যে লাথির চোটে আমার হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সুখী হলো যে লাথি মেরেছে ঠিক আছে, তোমার তো হাড় ভাঙেনি। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। এটা অপূর্ব বলল। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। বন্ধুর অপমানের কথা শুনে রামদাস প্রায় কান্না করে ফেলেছে। সম্মুখের ঘড়িতে সামনের ঘড়িতে 3টে বাজতে সে উঠিয়া দাঁড়াইল, মানে টিফিনের টাইম শেষ। বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে ঘর হইতে চলিয়া গেল। রামদাসের তখন আর কি কান্না পাচ্ছে, কি আর বলবে বন্ধুকে, জাস্ট বন্ধুর হাতটা ধরে একটু চাপ দিল যে বন্ধু তোমার পাশে আছি, কিছু বলতে পারলো না, বলতে চাইছিল, কান্নায় তার গলা আটকে আসছে, সে ঘর থেকে বেরিয়ে গেল। এবার আমরা আসব কাহিনীর পরের অংশে। আমরা দুটো অংশ এখনো পর্যন্ত দেখেছি। প্রথম দেখলাম যে গিরিশকে থানায় আর কি জিজ্ঞাসাবাদ করা হলো, তারপর দেখলাম অপূর্ব এই যে যে সব্যসাচী সন্দেহে ধৃত গিরিশের যে অদ্ভুত সাজ পোশাকের ঘটনা, তারপর আমরা দেখলাম অপূর্ব তার অফিস কলিগ অফিসের সহকর্মী বন্ধু রামদাসকে এই গিরিশের সাজ পোশাক আর প্ল্যাটফর্মে সে কিভাবে অপূর্ব লাঞ্ছিত হয়েছে সেই ঘটনা বর্ণনা করলো। এবার তারপর সেই দিন বৈকালে অফিস ছুটি হইবার পূর্বে, সেদিন বিকেলবেলায় অফিস ছুটি হওয়ার আগে বড় সাহেব মানে এই অফিসের বড় সাহেব লম্বা টেলিগ্রাফ হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, টেলিগ্রাফ কি? আগেকার দিনে ইমেলের মতন, ইমেল যেমন এখন আমরা দ্রুত পাঠাই, SMS পাঠাই, তখন তো এইসব ছিল না, তখন চিঠি পাঠানো হতো, আর খুব দ্রুত খবর দেওয়ার হলে তখন টেলিগ্রাফ করা হতো। এই অনেকটা ইমেলের মতন, সেটাও পাশ থেকে মানে এখান থেকে আমি টেলিগ্রাফ করব, যাকে করব তার ওখান থেকে একটা কাগজ বেরোবে, তো ওই রকম টেলিগ্রাফ নিয়ে ঘরে ঢুকলো। আর এসে বলছে, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। তার অফিসার বলছে, আমাদের ভামতে যে অফিস আছে সেখানে খুব উচ্ছৃঙ্খলতা চলছে। ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা, এদিকে প্রোম, সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। এই ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। ধরো আমি এই রকম বললাম, আমাদের বনগার অফিসে খুব উচ্ছৃঙ্খলতা চলছে। এছাড়া বসিরহাট, ব্যারাকপুর, শিয়ালদা, বারাসাত, হাওড়া, বর্ধমান এই সব অফিসগুলোতেও সমস্যা। এই কায়দাতে বলা যে আমাদের ভামতে, ভামো একটা জায়গার নাম, যে অফিস রয়েছে সেখানে খুব উচ্ছৃঙ্খলতা চলছে। তাছাড়া ম্যান্ডাল, শোয়েবো, মিথিলা, প্রোম এগুলো বিভিন্ন জায়গার নাম, এখানেও কিন্তু আমাদের খুব সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো, আমার ইচ্ছা তুমি এই অফিসগুলো একবার দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার। অপূর্ব যেহেতু এই অফিসে ম্যানেজারের পোস্ট পেয়েছিল, বলছে আমি না থাকলে সমস্ত ভার তো তোমার উপর বর্তাবে, একটা পরিচয় থাকা চাই, তোমার একটা সব অফিসের সঙ্গে পরিচয় থাকা চাই, তুমি সিনিয়র পোস্টে রয়েছো, সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, অফিসের বড়বাবু অপূর্বকে বলল, বেশি দেরি করো না, কাল পরশুই যদি পারো তুমি বেরিয়ে যাও। অপূর্ব
তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল, আমি কালই বার হয়ে যেতে পারি, আমি কালকেই যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে আর তাহার এক মুহূর্ত মন টিকিতেছিল না। নানা কারণ বলতে এই রেঙ্গুনেই দেখেছে পুলিশ অফিসাররা একজন বিপ্লবীকে ধরার জন্য কি করছে, এই রেঙ্গুনেই প্ল্যাটফর্মে সে অপমানিত হয়েছে, তাই আর তার মন টিকছিল না। উপরিয়ন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, সে ভাবলো এই সূত্রে আমি এই যে বার্মা দেশ এটাও একটু ঘুরে দেখতে পারবো, অফিসের বিভিন্ন শাখায় যেতে গেলে বিভিন্ন জায়গা, এই দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যাবে। অতএব যাওয়াই স্থির হইল। কিন্তু পরদিন অপরাহ্ন বেলায় সুদূর ভামর নগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। ঠিক তার পরের দিনই অপূর্ব বিকেলবেলা, অপরাহ্ন মানে দুপুরবেলার পরে সে কি করলো, ভামনগরে যাবে বলে ট্রেনে চেপে বসলো। সঙ্গে রইল আরদালি মানে অফিসের পিয়ন, আর একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা, আর একজন অফিসের মানে ওই গ্রুপ ডির কর্মী, একজন পেয়াদা, অফিসের একজন কর্মী। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। তেওয়ারিকে ওই যে অপূর্বকে যে রান্না করে দিত সে অপূর্বর ঘরেই থাকলো, যে অপূর্ব এই রেঙ্গুনে যে অফিসে থাকতো সেই ঘরেই তেওয়ারি থাকলো। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। এই লাইনটার মানে দেখবে বাজার চলতি নোটে নেই, এমনকি যখন পড়ানো হবে অনেকেই মানেটা তোমাদের বলবেই না। আমি কি বলেছিলাম শুরুতে, অপূর্ব যে বাড়িতে ভাড়া থাকতো তার উপরতলাতে খ্রিস্টান সাহেব আর তার মেয়ে থাকতো, যারা অপূর্বকে নানাভাবে উত্ত্যক্ত করতো, জ্বালাতন করতো। তো সেই উপরতলার খ্রিস্টান সাহেব, যার নাম জোসেফ, তিনি পা ভেঙে হসপিটালে ভর্তি রয়েছেন। তাই অপূর্ব বলল যে ওই সাহেব বাড়িতে নেই, তাই কোনো গণ্ডগোল হবে না, ওখানে তেওয়ারি থাকুক। তাই তেওয়ারির কোনো ভয়ের ব্যাপার নেই যে ওই সাহেব উপরে থাকলে সে আমার কোন কাণ্ড ঘটাতো, সেটা একটা ভয়ের ব্যাপার। সাহেব হসপিটালে। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। এই রেঙ্গুন শহরটা অপূর্বকে খুব স্যুট করেছিল, মানে ভালো লেগে গেছিল, তার ইচ্ছে ছিল না এটা ছেড়ে সে অন্য জায়গায় যাবে। তলয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলে অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। অপূর্ব যখন আর কি বাড়ি থেকে বেরোচ্ছে, তেওয়ারি বাড়িতে থাকবে, তেওয়ারির পিঠে হাত দিয়ে রামদাস তলয়ারকর বলল, দেখো আমার বন্ধু অর্থাৎ তোমার বস অপূর্ব সে বাইরে যাচ্ছে, আমি তো বাড়িতে আছি, যদি কখনো কোনো অসুবিধে হয় তুমি অফিসে গিয়ে আমাকে খবর দিও। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল, দেরি ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিল, ওই যে, হঠাৎ অপূর্ব বলে ওঠে, ওই যে। তলয়ারকর ঘাড় ফিরাইয়াই বুঝিলেন এই সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পাম্প শু এবং ছড়ি প্রভেদের মধ্যে মানে অমিলের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি তার বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো, তার গলায় জড়ানো। মানে যেই অপূর্ব বলে উঠলো ওই যে, রামদাস পিছনে তাকিয়ে দেখেই বুঝলে এটাই গিরিশ মহাপাত্র। কারণ অপূর্ব যেমন যেমন ড্রেসের বর্ণনা দিয়েছিল এই লোকটাকে দেখতে হুবহু তাই, শুধু অপূর্ব বলেছিল তার বুক পকেটে একটা বাঘ আঁকা রুমাল, সেই বাঘ আঁকা রুমালটা এখন সে দেখছে বুক পকেট ছাড়িয়ে তার গলায় জড়ানো। দেখবে অনেক কি বলা যেতে পারে, অনেক সিনেমাতে দেখা যায় যারা গুন্ডা টুন্ডা টাইপের তারা এরকম গলায় রুমাল পেঁচিয়ে থাকে, যারা গলায় রুমাল পেঁচে আমি তাদের গুন্ডা বলছি না, মানে অনেকটা ওই রকম ভঙ্গিতে রাখা। মহাপাত্র এই দিকেই আসিতেছিল, সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারলে, কোথায় চলেছ? গিরিশ শশব ব্যস্ত মানে খুব দ্রুত শশকের ন্যায় ব্যস্ত হয়ে শশক ব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া বলিল, আজকে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছে? মানে হ্যাঁ চিনতে পেরেছি বাবু, তা আপনি কোথায় যাচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? মানে আমি তো ভামোর উদ্দেশ্যে যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে দুইজন বন্ধু লোক আসবার কথা ছিল। এনানজাং একটা জায়গার নাম, সেখান থেকে দুজন বন্ধু লোক আসবার কথা। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা, আমাকে কিন্তু সেই দিন আপনি ঝুটমুট আপনারা হয়রান করেছেন। হ্যাঁ আনে বটে কেউ আফিম সিদ্ধি লুকিয়ে, কেউ ওই সব গাঁজা আফিম সিদ্ধি এগুলো লুকিয়ে আনে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কিন্তু আমি খুব ধর্মভীরু, আমি ধর্মকর্ম মেনে চলি। বলি কাজ কি বাপু জোচ্চুরিতে? আমি বলি কেন আমি ভুল কাজ করতে যাব? কথায় বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। বলছে
পরধর্ম ভয়াবহ কথার মানে হচ্ছে অন্যের উপকার করতে যাওয়াটাই বিপজ্জনক। লল্লাটের লিখন তো আর খণ্ডাবে না, ভাগ্যে যা আছে তা তো আর খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। কিন্তু গিরিশ, তোমার একটা ভুল হচ্ছে। আমি পুলিশের লোক নই, আপিম সিদ্ধির কোনো ধার ধারি নেই। তুমি আপিম রেখেছো না সিদ্ধি রেখেছো তার কোনো ব্যাপার আমার কাছে নেই। সেদিন কেবল তামাশা দেখিতে গিয়েছিলাম। সেদিন তো আমি থানায় একটু তামাশা দেখতে গেছিলাম। তলয়রকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। রামদাস তলয়রকর এই গিরিশ মহাপাত্রের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। কেন? কারণ রামদাস চিনতে পেরেছিল এটাই আসল সব্যসাচী। সবার চোখে ধুলো দেওয়ার জন্য থানাতে সেদিন সে ওই সব ভঙ্গি করেছিল। সে কাশির রুগীর হওয়ার ভান করেছিল, সে উৎকট সেজেছিল, সে একটা গাঁজার কোলকে নিয়ে ক্রমাগত মিথ্যে কথা বলে পুলিশের সামনে এমন একটা ভাব করছিল সে আসলে নেশাড়ু। এইভাবে পুলিশের চোখে সে ধুলো দিয়েছিল। তো তলয়েরকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি, मैंने आपको তো জরুর কাহা দেখা। আমি নিশ্চয়ই আপনাকে কোথাও না কোথাও দেখেছি। গিরিশ কহিল, আশ্চর্য নেই হে বাবু সাহেব, নৌকরিকে বাঁচতে কত জায়গা তো ঘুমতা হ্যায়। আশ্চর্য কি বাবু, চাকরির জন্য তো আমি কত জায়গায় ঘুরি, কোথাও না কোথাও দেখেছেন। অপূর্বকে বলিল আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই। আপনাদের নজরে পড়লে একটা চাকরিও জুটবে না। বামুনের ছেলে, বাংলায় লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সব কিছুই শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবুমশাই আপনার। বলছে যে দেখুন, আমি বাঙালি ব্রাহ্মণ, শাস্ত্র টাস্ত্র সব পড়েছিলাম। আপনি কি বাবুমশাই? অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। অপূর্ব বলল, আমিও ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার। এখন তবে আসি। বাবু সাহেব, রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ, মানে কাশি আসতে আসতে সেইটাকে সামলে ব্যগ্র পদে, দ্রুত পদে সামনের দিকে অগ্রসর হয়ে গেল। এই মানে কাশিটাকে সামলে গিরিশ মহাপাত্র হন হন করে সামনের দিকে এগিয়ে গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলয়েরকর। বলিয়া সে হাসিল। অপূর্ব হাসতে হাসতে বলছে, দেখো তলয়েরকর, এইরকম একটা কার্টুন মার্কা লোককে সব্যসাচী ভেবে আমার কাকাবাবু এদেশ ওদেশ করে বেড়াচ্ছে। কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। কারণ তলোয়ারকরের মাথায় তো ঘুরছে যে এটাই সেই সব্যসাচী। সে বুঝতে পেরেছে। পরেক্ষণেই বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। এরপর হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। রামদাস হাত বাড়িয়ে বন্ধুর সঙ্গে করমর্দন হ্যান্ডশেক করলো, কিন্তু তখনও মুখ দিয়ে তার কথা বেরোলো না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত, মানে একদম চওড়া উজ্জ্বল ললাটের কপালের উপর যেন এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দূর নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। অপূর্ব নানা কারণে লক্ষ্য করেনি রামদাসের চওড়া কপালের ওপর চিন্তার চওড়া মেঘ যেন হানা দিয়েছে, এবং কোনো এক দূর নিরীক্ষ, যা নিরীক্ষণ করা যায় না, দেখা যায় না, কোনো এক জায়গায় কোনো এক দূর নিরীক্ষ লোকে তার মনের চোখ যেন উধাও হয়ে গেছে। মানে সে কোনো এক দূর দেশ, কোনো একটা দূরতম স্থান বা কোনো একটা বিষয় নিয়ে সে যেন চিন্তিত। অপূর্ব সেটা লক্ষ্য করল না। এরপর আমরা একদম আমাদের পাঠ্যগল্পের শেষে চলে এসেছি। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, অর্থাৎ অপূর্ব ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট কেটেছে। তোমরা জানো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের টিকিট খুব ভালো হাই কোয়ালিটির হয়, ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস থাকে, তার টিকিট কেটেছে। তাহার কামরায় আর কোনো লোক ছিল না। যে কামরাতে অপূর্ব রয়েছে সেখানে আর কোনো লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে, সন্ধ্যা পার হয়ে গেলে সে পিরানের মধ্যে হইতে, পিরান মানে হচ্ছে ফতুয়া, যে ঢিলে ঢালা ফতুয়া পরি না আমরা অনেকে, অনেকটা পাঞ্জাবির মতো দেখতে ফতুয়া হয়, তাকে বলা হয় পিরান। সেই পিরানের মধ্যে থেকে পইতে বাহির করিয়া বিনা জলেই স্বয়ং সন্ধ্যা সমাপন করিল। দেখবে হাতে জল নিয়ে পইতে জল ধরে ওং নমবিষ্ণু নমবিষ্ণু এইরকম বলে মুখে সেই জল দিয়ে ব্রাহ্মণরা সন্ধ্যাকালীন পুজো অর্চনা করে। তো ট্রেনের মধ্যে বিনা জলেই সে স্বয়ং সন্ধ্যা সমাপন করিল, এই সন্ধ্যাকালীন পুজোটা শেষ করলো। এবং যে সকল ভোজ্য বস্তু, খাবারের জিনিস শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল,
আমাদের শাস্ত্রে কিছু কিছু জিনিস বলা আছে যেগুলো ছোঁয়া লাগলেও খাবার নষ্ট হয় না। আমি আগেই বলেছি অপূর্ব খুব সূচিবাই, এটা ছুলে নষ্ট হবে ওটা ছুলে নষ্ট হবে, তাই সে যেমন চিড়ে কলা এইগুলো স্পর্শ দুষ্ট হয় না, এই টাইপের খাবার সে সঙ্গে এনেছিল। পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল, খেল। জল ও পান ব্রাহ্মণ আরদালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল। পূর্বাহ্ন হলো সূর্য উদয় থেকে দুপুরের আগে, অর্থাৎ সকালবেলা। সকালবেলাতেই তার পান আর জল ব্রাহ্মণ আরদালি রেখে গেছিল। তোমার মনে হচ্ছে আচ্ছা তার সঙ্গে আরদালি আর একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা যাচ্ছে, তারা কোথায়? দেখো তারা অন্য ক্লাস, তার একটা ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস বগি থাকে, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বগি, তারা অন্য বগিতে, অপূর্ব এই বগিতে রয়েছে। এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। আগে সকালেই সে আর কি ট্রেনের মধ্যে তার জল আর পান রেখে গেছিল, তার জন্য বিছনা করে গেছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত মানে একদম তৃপ্তি লাভ করে সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল, মানে সে শুয়ে পড়ল। তাহার ভরসা ছিল, অপূর্ব ধারণা ছিল, সে মানে সেটা নিশ্চিত ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, সকাল পর্যন্ত তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কিন্তু তার এই ধারণা যে রাত্রে আমার ঘুমের ব্যাঘাত ঘটবে না, এটা যে তার কত বড় ভুল, কয়েকটা স্টেশন যেতে না যেতেই অপূর্ব সেটা বুঝতে পারল। সেই রাত্রের মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নামধাম লিখিয়া লইয়াছে। ওই যে বলা হয়েছে পুলিশরা রাতের ট্রেনের দিকে নজর রাখবে, কোথাও বিপ্লবী সব্যসাচীকে পাওয়া যায় কিনা। রাতের মধ্যে তার ঘুম ভাঙিয়ে বার তিনেক পুলিশের লোক তার নাম ধাম এইসব লিখে নিয়েছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায়, একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করলো যে কতবার লিখবেন। তখন বর্মা সাব ইন্সপেক্টর সাহেব, বর্মা পুলিশের সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, মানে খুব খারাপভাবে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও, অর্থাৎ তুমি দেশি লোক, তুমি বিদেশি ইউরোপিয়ান নও। অপূর্ব কহিল না, কিন্তু আমি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তুমি আমার ঘুমের বিঘ্ন করিতে পারো না। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত টিটি আসা থেকে শুরু করে কেউ ঘুমের বিঘ্ন করতে পারে না, এটা রেলের নিয়ম। সে হাসিয়া বলে, সে হেসে বলে, এটা দেখ কে হেসে কি বলেছিল, সে হাসিয়া বলে ও নিয়ম রেল কর্মচারীদের জন্য, যে তোমার ঘুম ভাঙানো যাবে না, এই নিয়মটা রেলের কর্মচারীদের জন্য। আমি পুলিশ, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, শুধু তোমার ঘুম ভাঙাতে নয়, ইচ্ছে করলে না, আমার যদি ইচ্ছা হয় তোমাকে টেনে ট্রেন থেকে আমি নিচে নামাতে পারি। কেমন লাগলো আমার পড়ানো? একদম মন থেকে বলবে, যেটা বলেছিলাম গল্পটা জলের মতো হয়ে যাবে, হয়েছে। তুমি অন্যান্য অনেক জায়গাতে হয়তো গল্পটা পড়েছো বা দেখেছো, আজকে নতুন ভাবে গল্পটাকে আবিষ্কার করেছো, তো আমাকে তোমার মতামত কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, এই একইভাবে আমি যদি প্রলয় উল্লাস কবিতাটা পড়িয়ে দিই কেমন হয়, তোমার মতামত আমাকে জানিও। হ্যাঁ, তোমরা চাইলে সেটাও আমি পড়িয়ে দেব। পরপর সমস্ত গল্প কবিতা তোমাদের পাঠ্য বইয়ে যা আছে আমি পড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এই ক্লাস দেখে উপকৃত হতে পারে। আজ তবে চলি, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আগামী ক্লাসে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, সম্রাট এক্সক্লুসিভ বইও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ।